জি স্যার, আমরা আসসালামু ভালো আলাইকুম আছি। স্যার। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তোমার তো অনেক লম্বা ব্রেক হয়ে গেল আর কি, এক মাসেরও বেশি মনে হয়। জি স্যার, অনেকদিন হয়ে গেছে আসলে। এখন পড়াশোনা পড়াশোনা করলা তো এর মধ্যে নাকি? কি করছো সবাই? স্যার, আমরা পড়াশোনা করার চেষ্টা করেছি বটে, কিন্তু আমাদের যেটা এক সপ্তাহ ব্রেক হওয়ার কথা ছিল সেটা এক মাস হয়ে যাওয়ার ফলে কিছুটা সাইকোলজিক্যাল স্ট্রেন পড়ে নি তা নয়। তা এখন কিছু কি করবে এখন? এটা তো মানে করো যে আমার বেশিরভাগ টিচারই রাজি হয়নি ক্লাস নিতে আর কি। তোমাদের বলতে এমনি আমরা তোমাদের মধ্যে কেউ ইয়ে আছে চেষ্টা করেছি কিনা? আর কি। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ কি কারো মানে কি অবস্থা? তোমাদের ফ্যামিলি সবাই সুস্থ আছে সবাই নাকি? সবার কথাই বলছি, তোমরা সবাই কি কি অবস্থা? ফ্যামিলির সবাই কেমন আছে? মোরালেস ফাইন স্যার। স্যার, এখন পর্যন্ত স্যার কারো মানে করোনা আমি শুনি নাই আর কি, যে আমাদের কারোর মধ্যে করোনা আছে বা কোনো হ্যাঁ, সমস্যা। তোমাদের ঠিক আছে, তোমাদের ফ্যামিলিরও কারো হতে পারে সেটা বলছি আর কি। জি তোমরা স্যার। কি ইয়ে পেয়েছিলা কিনা? একটা একাডেমিক কাউন্সিলের রেজলিউশন আসছিল যে তোমাদের মধ্যে যদি কেউ কোনো তোমাদের ক্লাস সমস্যা হয়, যদি কোনো কারণে তোমাদের ফ্যামিলি কেউ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে 2 উইকস তোমরা ইয়ে পাবো আর কি। এটা কি জানো? জি স্যার, শুনেছি। যদি কি এরকম কেউ থেকে থাকো তাহলে তোমরা বলতে পারো আর কি, যদি এরকম মনে হয় তোমাদের তোমার তোমার ফ্যামিলির দূরের কেউ না, তোমার আব্বু আম্মু বা ভাই বোন বা তোমরা যদি কেউ তোমাদের কোনো প্রবলেম হয় আর কি, সেক্ষেত্রে যদি ক্লাস করতে না পারো 2 সপ্তাহ কনসিডার করা হবে। রেকর্ড করবে কে? স্যার, আমি করতেছি আই গেস। পারমিশন গিয়েছে? জি স্যার, পারমিশন দিয়েছি, আমি রেকর্ড শুরু করেছি। তোমাদের মনে আছে কিনা আমি ইনজেকশন মোল্ডিং পড়াচ্ছিলাম বন্ধ ইয়েস হওয়ার স্যার। আগে? ইনজেকশন মোল্ডিং এর মেন সেটআপটা সেগুলো বলেছিলাম আর কি। ইনজেকশন মোল্ডিং এর সেটআপটাকে চেঞ্জ করে বা তোমার ভিন্ন ভিন্ন মোল্ড ইউজ করে ভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো সেগুলো একটু আজকে আমি বলবো, ইনজেকশন মোল্ডিং থেকে কি 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 ধরনের প্রোডাক্ট বা আউটপুট আসা যেটা আশা করা যায় বা করা যাবে সেগুলো একটু তোমরা জানবে আর কি। প্রথমেই দেখো যেটা আছে স্ট্রাকচারাল ফোম ইনজেকশন মোল্ডিং। ফোম যদি বানাতে চাও, ফোম বানাতে গেলে ইনজেকশন মোল্ডিং ইউজ করা যেতে পারে। ফোম টাইপের যে পলিমার প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি বানাতে চাও সেক্ষেত্রে ইনজেকশন মোল্ডিং ইউজ করা যায়, বা অনেক সময় বেশিরভাগ সময় আসলে করাও হয়। ফোম জিনিসটা কি? ফোমটা কি ভিতরে প্রোডাক্টের মধ্যে কি থাকবে? হোল থাকবে, পোরোসিটি থাকবে, তাই তো? পোরোসিটি জি স্যার। কিভাবে কিভাবে তৈরি হতে পারে কারো আইডিয়া আছে? পলিমার প্রোডাক্ট কিন্তু ভিতরে হোল থাকবে বা ফোম টাইপের হবে আর কি। সেক্ষেত্রে কি করা যেতে পারে? সলিডিফিকেশনের সময় এর মধ্যে গ্যাসেস প্রোডাক্ট দিয়ে দিলেই হয়। হ্যাঁ, যে কোনো ধরনের তোমার ব্লোয়িং এজেন্ট বা যে গ্যাস দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে যখন পলিমারটা সলিড হবে গ্যাসটা কি হবে? বাইরে চলে যাবে। তাহলে যে 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 জায়গাগুলোতে গ্যাস থাকবে সেই জায়গাগুলো পোরোসিটি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো ছবি দেওয়া আছে, এটা তেমন কিছুই না, জাস্ট এখানে যেটা বলছি তোমার যে হপার আছে, হপারের মধ্যেই কি করা যেতে পারে, যখনই এখানে পলিমারটা নেওয়া হবে সেই পলিমারের মধ্যেই যে কোনো একটা ব্লোয়িং এজেন্ট দিয়ে দেওয়া যেতে পারে। আরেকটা আছে দেখো, এই ছবিটা পর দুটো যে কোনো একটা সেটআপই হতে পারে। 2 নাম্বার সেটআপটা কেমন? এটা এটা এখানে কি বুঝতে পারছো কি হচ্ছে? বা এই কালো অংশটা কি নিচের? কালো অংশটা স্যার, যেটাতে কার্সর দিয়ে রেখেছেন, এটা খুব সম্ভবত পিস্টন, যেটা এয়ার পাম্প করছে। আর উপরের এক্সট্রুডার ওখানে প্লাস্টিক পাম্প করছে। হ্যাঁ, মাঝখানে এয়ার জাংশনে পাম্প। এয়ার হ্যাঁ, প্লাস্টিক তার মিক্স মানে করা তার হচ্ছে। মানে এয়ার পাম্প এখানে এয়ার বা যে কোনো কিছু হবে, যে তুমি যদি যদি তুমি এখানে মিক্স না করে আলাদা করে যদি কোনো ইনার গ্যাস বা এয়ার বা গ্যাস পাম্প করতে চাও সেক্ষেত্রে আলাদা করে পাম্প করা যাবে। মানে এই ধরনের সেটআপটাও আছে, কিন্তু মেইনলি আসলে করা হয় কি উপরে সেটআপ দিয়ে, মানে যেখানে যেখানে পলিমার আছে সেখানে ব্লোয়িং এজেন্ট বা কোনো ইনার গ্যাস বা গ্যাস এখানে একসাথে মিক্স করে দেওয়া হয়, কিন্তু আলাদা করেও করা যেতে পারে আর কি। যখন এখান থেকে পলিমারটা আসবে এবং এখান দিয়ে গ্যাসটা আসবে তখন তারা এই পর্যায়ে কোনো একটা জায়গায় এসে কি মিক্স হয়ে যাবে। এরপরে এখানে যা যা আছে গেল, এখানে এটা হচ্ছে মোল্ড, মোল্ডে চলে আসলো এবং এরপরে কি হয় পলিমারটা সাইড হয়ে যাবে, যে গ্যাসের অংশটা আসে সেই অংশটা বের হয়ে চলে যাবে, যেখানে গ্যাস থাকবে সেই জায়গাটা পরিস্থিতি তৈরি করবে। এরকম এই সেটআপের এটা কি কোনো সুবিধা ভালো? মানে ফোন তৈরি হলে এমনি কোনো কি প্রপার্টি দিয়ে কোনো কি ভ্যারিয়েশন আসবে সলিড পলিমার প্রোডাক্ট থেকে? কি মনে হয়? তুমি তো ফর্ম পেয়ে এখানে গেলা, ফর্ম দরকার ছিল, ফর্ম পেয়ে গেছো, কিন্তু অন্য কোনো কি সুবিধা হতে পারে? অ্যাড্রেসের রিজিডিটিও যদি মোটামুটি মেনটেন করা যায়, তবে তবে ফোমিং এর কারণে রিজিডিটি খুব একটা কমবে না, কিন্তু ওয়েট অনেক কমে যাবে ফলে। কমে যাবে দেখে, হ্যাঁ, কাজে স্পেসিফিক রিজিডিটি অনেক বেশি হবে এই প্রোডাক্টের আর কি। ইয়েস স্যার।
এটা তো প্রপার্টি ওয়াইজ, কিন্তু মেইন টার্গেট কি, যে ফোম বানানো যাচ্ছে আর কি, কাজে ফোম প্রোডাক্ট যেগুলো পলিমারের সেগুলো যদি করতে হয় তাহলে এই ধরনের সেটআপ ইউজ করা যেতে পারে। এরপরে দেখো একটা হচ্ছে স্যান্ডউইচ মোল্ডিং। স্যান্ডউইচ মানে কি বলো? একটা একটা প্রোডাক্টের মধ্যে কি 2 ধরনের বা 3 ধরনের পলিমার থাকবে, সেরকম কি করা কি দরকার আছে? স্যান্ডউইচ কোন প্রোডাক্ট কি তৈরি করা কি কোনো প্রয়োজন আছে, কি মনে হয়? ইনসাইড আর আউটসাইডে যদি স্যার প্রপার্টি ডিফারেন্স প্রয়োজন পড়ে, বা ধরুন ইনসাইডে যদি যদি মেকানিক্যাল প্রপার্টি আর বাইরে যদি এস্থেটিক বা সারফেস প্রপার্টির প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। হ্যাঁ, সেরকম হয়। আবার আরেকটা মেইন যেটা, সেটা হচ্ছে যে তোমার খরচ কমানোর জন্য মেইনলি ধরো তুমি তুমি যে ধরনের প্রপার্টি চাচ্ছ সেই ধরনের সেই পলিমারটাকে বাইরের লেয়ারে নিয়ে ভিতরের লেয়ারটা এমন একটা পলিমার দিয়ে দিলে যেটা খরচ অনেক কম, সেক্ষেত্রে দেখা যায় কি অনেক মানে প্রোডাক্টের কস্ট অনেক কমে যায়। তো সুমিত যেটা বললো সেটাও ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো পাওয়া যাচ্ছে, সরি প্রপার্টি পাওয়া যায়। আরেকটা টার্গেট হচ্ছে যে অনেক সময় কস্ট কমানোর জন্য এটা করা হয়। তো সেক্ষেত্রে কি তুমি যে যে তোমার যে প্রপার্টি দরকার সেই পলিমারটা দিবা তুমি সারফেসে, আর ভিতরে করে দিবা হচ্ছে এমন একটা পলিমার যেটা যেটা কস্ট অনেক কম, সেক্ষেত্রে ওভারঅল প্রোডাক্টের কস্ট কমে যাবে। তো এখানে দেখো, এখানে সিস্টেমটা তাহলে একটু ডিফারেন্ট। এখানে দেখো আগে যে সবগুলোতে কি দেখেছিল একটা সিঙ্গেল ইনজেকশন মোল্ডিং ইয়ে ছিল, নজল ছিল, কিন্তু এখানে নজল মানে পুরো সেটআপটাই। তো এখানে হচ্ছে 2টা ইনজেকশন মোল্ডিং সেটআপ আছে, উপরে একটা নিচে একটা। তো দুইখান থেকেই পলিমার আসবে এবং একসাথে এসে তারা যখন যখন মোল্ডে যাবে তখন 2টা পলিমারই একসাথে যাবে, যদি একসাথে চালানো হয়। এখন কোনটা তুমি আগে চালালে কোনটা পরে চালালে এরকম কিন্তু করা যাবে। তো তোমাদের কি মনে হয় কি কোনটা আগে আসা উচিত, যেটা সারফেসে দেওয়া হবে পলিমার নাকি যেটা করে দেওয়া হবে? কোন পলিমারটাকে আগে পাস করতে হবে বলো দেখি? সারফেসেরটাই আগে দেওয়া উচিত, কারণ সারফেসটা তো মোল্ডের গায়ে লেগে যাবে। হ্যাঁ, তাহলে ওর ঠিকই আসলে বলেছে, প্রথমে সারফেসে যে পলিমারটা থাকবে সেটা আগে দেওয়া হবে। সেটা কি পুরোপুরি দিয়ে দেওয়া হবে? পুরোপুরি মানে বলতে যাচ্ছে তোমার আউটার সারফেসে যেটুকু পলিমার দরকার পুরোটা কি প্রথমেই চলে আসবে? বুঝতে পেরেছো আমার কথা? তুমি তুমি তো আউটার সারফেস যাচ্ছ হচ্ছে যে পলিমারটা যেটা তোমার হচ্ছে যে তোমার স্পেসিফিক প্রপার্টি দিবে, সেই পলিমারটাই প্রথমে আসলে পাস করতে হবে। তোমার আউটার সারফেসে যেইটুকু পরিমাণ পলিমার দরকার ওই 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 থিকনেস কি পুরোটাই পলিমারই প্রথমে দিয়ে দেওয়া হবে নাকি একটু কম রেখে পরে আবার দেওয়া হবে? আমার তো মনে হয় স্যার পুরোটাই দিয়ে দেওয়া উচিত, কারণ পরে যখন আবার কোর ম্যাটেরিয়াল চলে আসবে, তখন যদি সেকেন্ড টাইম ইনজেক্ট করা হয়, তাহলে তো আর সারফেসে রিচ করতে পারবে না, বা কোর ম্যাটেরিয়ালের সাথে মিক্স হয়ে যাবে। সেরকম হয়ে যাবে, আমি সেরকম ভাবছিলাম, কিন্তু বই যিনি লিখেছেন উনি যেটা বলছেন যে কিছু অংশ ফাঁকা রেখে মানে পুরাটা দিয়ে দেওয়া হবে না, মাঝখান দিয়ে সেকেন্ড মানে মাঝখানে কোরেটটা দেওয়া হবে এবং লাস্টে গিয়ে আবার সারফেসটা দেওয়া হবে। লাস্টে গিয়ে তো সারফেস দেওয়া হবে, ব্যাপারটা দেখো লাস্টে গিয়ে যেটুকু বলা হয়েছে যে যে একদম লাস্ট সাইকেলের সময়ও কিন্তু কিন্তু কোরে যে পলিমারটা ইনজেক্ট করতে হয় সেই ম্যাটেরিয়ালটা থাকে। তারপর তারপর যে যে রানিং সিস্টেম বা স্ক্রুতে তো তখনও কোরের প্লাস্টিক বা পলিমারটা থাকে, তখন ওটাকে পার্জ আউট করে দেওয়ার জন্য সামান্য পরিমাণে সামান্য সামান্য পরিমাণে সেটা এসিডিং একটু ম্যাটেরিয়াল সামান্য দেওয়া মানে হয়। এর পরে মানে ওটা দিলে এর পরেরটা রান হয়ে গেল এবং ওখানে যদি কোনো পরিস্থিতি বা কিছু হয়, যদি কোনো সিঙ্কেজ হয় সেখানে যেন গিয়ে সে ফিল আপ করতে পারে। এই জন্য মানে সেকেন্ডে লাস্টের দিকে আবার অল্প একটু হলেও মানে সারফেস এটা দেওয়া হয়। এটা ওর যে বইয়ে যেটা লিখেছে উনি সেই কথা বলছে আর কি। মানে মেইনলি ওটা খুব বেশি কিছু করবে না, যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে হয়তো বা সেটি পরেরটা গিয়ে ফিল আপ করে ফেলবে আর কি। এরকম একটা টার্গেট দিয়ে দিয়ে দেওয়া হয় আর কি। আর একটা হচ্ছে যে যেহেতু আবার সেকেন্ড প্রথম মানে পরেরটা রান হতে থাকবে, তাহলে কি হবে, এখান থেকে মোলটা সরাই দিয়ে একটা মোল খুব তাড়াতাড়ি নিয়ে এসে দেওয়া যাবে, তাহলে কি টাইমটা একটু কম লাগবে। এই জন্য যেটা করতেছে প্রথমে সারফেসে পলিমার দিচ্ছে, পরে করে পলিমার দিচ্ছে এবং লাস্টে অল্প একটু এসে আবার সারফেসে পলিমারটা আবার দিচ্ছে। এবং ওই যেটা বললাম যে যখন ফিল আপ হয়ে গেল মোলটা সরাই দিল, আরেকটা একটু হলো আরেকটা মোলটা এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিল এবং খুব তাড়াতাড়ি সারফেসে পলিমারটা আবার আবার চলে আসতে পারবে। এই কারণে ওই জিনিসটা করছে, সারফেসটা পরে আরেকটুখানি অল্প একটু হলো দিচ্ছে আর কি। এই ধরনের যদি প্রোডাক্ট তৈরি করতে চাও যে ভিতরে একরকম বাইরে একরকম, তাহলে স্যান্ডউইচ মোল্ডিং ইউজ করা যেতে পারে। এরপরে এটা দেখা হচ্ছে গ্যাস ইনজেকশন মোল্ডিং। এখানেও তাহলে কি আসলে গ্যাস কি করা হবে, গ্যাস ফ্লো করা হবে। প্রথমটার সাথে এটা কি ছবিটা হচ্ছে এরকম, দেখো এখানে উপর থেকে, এখানে আমরা সব ভিন্ন ভিন্ন 2 জায়গা থেকে দিচ্ছি, উপর থেকে প্লাস্টিক আসতেছে, নিচ থেকে গ্যাস যাচ্ছে। তাহলে গ্যাস আর প্লাস্টিকের তার কি একসাথে মিক্স করে দিচ্ছে না, দুটা ইনলেট হচ্ছে 2 রকম, 2 জায়গা থেকে আসতেছে। মেইন আচ্ছা, তাহলে আগেরটার সাথে এটা কি পার্থক্য কি বলতে পারবা? আগে ওখানে আগে আগে মানে কোনটা আগে হচ্ছে যেটা তোমার ইয়ে ছিল কি জানি, পোরোসিটি
হ্যাঁ ফোম ইনজেকশন মোল্ডিং। ফোম তৈরি করলো, সেখান থেকে গ্যাস ইনজেকশন মোল্ডিং এর পার্থক্য তাহলে কি হচ্ছে সেটাতে? প্রথমটাতে স্যার গ্যাস আর প্লাস্টিক মিশে যাচ্ছে, দ্বিতীয়টাতে গ্যাস এবং প্লাস্টিক একটা একটার মধ্যে মিশছে না, গ্যাসের বাবলটা মোটামুটি ঠিকই ঠিকই আনব্রোকেন রয়ে যাচ্ছে। হ্যাঁ রয়ে যাচ্ছে, তাহলে প্রোডাক্টের কি পার্থক্য হচ্ছে? আগেটা তো ফোম তৈরি হয়েছিল, এখানে কি তৈরি হবে? সলিড সারফেস হলো কোর। হ্যাঁ, কাজে তুমি হলো যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে চাও তাহলে তোমাকে গ্যাস ইনজেকশন মোল্ডিং ইউজ করতে হবে। এখানে পলিমারটাও আসবে, এখান থেকে গ্যাসও যাবে, তাহলে কোন অংশটা গ্যাস হবে কোন অংশটা পলিমার হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? কি পরিমাণে প্লাস্টিক প্লাস্টিক এবং গ্যাস ইনজেক্ট করা হচ্ছে তার উপরে নির্ভর করবে গ্যাস আর পলিমারের রেশিও এই ফাইনাল প্রোডাক্টে। হ্যাঁ সেরকমই আসলে হবে, গ্যাসের প্রেসারও যে কি বলে প্রেসারও চেঞ্জ করা যাবে, গ্যাসের যে পরিমাণ গ্যাস দিচ্ছে সেটাও চেঞ্জ করা যাবে। কাজে প্রোডাক্টটা যেরকম দরকার, বেশি হলো হলে কি বেশি গ্যাস দিতে হবে, যদি কম হলো দরকার হয় তাহলে কম গ্যাস দিতে হবে। এইভাবে পলিমার গ্যাসের রেশিওটা ভ্যারি করে প্রোডাক্টের মধ্যে কি অংশটা হলো হবে সেটাও ভ্যারি করা যাবে আর কি। এখানে একটা রাউন্ড শেপ বা হাফ সার্কেল শেপ দেওয়া হয়েছে, যে কোনো শেপে কিন্তু হতে পারে। দেখো এরকম হয়ে যাবে প্রোডাক্টটা, লাস্টে যেরকম দেখা যাচ্ছে যে মাঝখানের অংশটা কি হলো হয়ে গেছে। এখানে একটা সেমি সার্কেল হয়েছে, এটা স্ট্রেটও হতে পারে, যে কোনো শেপেরই হতে পারে। এটা কি ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। এগুলো যতগুলো আমি বলতেছি এগুলো কিন্তু জাস্ট তুমি কোন টেকনিক গুলো জানতে হবে, কোন টেকনিক কি ধরনের প্রোডাক্ট হচ্ছে এগুলো জানলেই হবে। এরপরে একটা দেখো বলতেছে কি শেয়ার কন্ট্রোল ওরিয়েন্টেশন। এইখানে শেয়ার কন্ট্রোল তার মানে কি কোথাও না কোথাও শেয়ার ফোর্স অ্যাপ্লাই করছে। তো এখানে দেখো যে অরিজিনাল যে ইনজেকশন মোল্ডিং সেটআপটা সেটা একদম ডান দিকে আছে, তারপরে একটা এক্সট্রা একটা ম্যানিফোল্ড এখানে অ্যাড করা হয়েছে। তো পলিমারটা কি এখান থেকে এখান দিয়ে এসে নজল পার হয়ে এই সাদা যেখানে ফাঁকা অংশ আছে এখান দিয়ে পাস করবে, এখান দিয়ে পাস করবে, আর লাস্টে মোলটা হচ্ছে এখানে। এইটা যেটা করছে একটা এক্সট্রা সেটআপ মাঝখানে ইউজ করছে, যেখানে কি পিস্টনের মাধ্যমে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে পলিমার, যে পলিমারটা ফ্লো করছে পলিমার ফ্লো এর উপরে, দুই পাশ থেকে কিন্তু শেয়ার ফোর্স অ্যাপ্লাই করছে। এখানে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করে কি তোমাদের কি মানে কোনো কি লাভ হবে? আস্তে আস্তে যখন প্লাস্টিকটা সলিডিফাই হতে থাকবে তখন যদি শিয়ার ফোর্স দেওয়া হয় তাহলে প্লাস্টিকের যে মলিকিউল গুলো, পলিমার মলিকিউল গুলো কিংবা ফিলার থাকলে সেই ফিলারের ফাইবার গুলো অ্যালাইন হয়ে যাবে, ফলে এখানে ডাইরেকশনালিটি দেওয়ার একটা একটা ভালো সুযোগ চলে আসবে। আর ভেতরে যদি কোনো বাবল আহ, বা কোনো সলিডিফিকেশন ইমপিউরিটি যদি কিছু ট্র্যাপ থাকতো তাহলেও এই শিয়ারিং এর জন্য সেটা বাবল বা অন্য কোনো শেপে বেরিয়ে আসবে। হ্যাঁ সেগুলো বের হয়ে আসবে, যেহেতু যেহেতু ওরিয়েন্টেড হয়ে যাবে, তাহলে ওরিয়েন্টেড হয়ে গেলে তখন আবার কি হবে দেখা যাবে ডিরেকশনাল প্রপার্টি পাওয়া যাবে, এবং কি এমনি ওভারঅল প্রপার্টিও কিছুটা হলেও ইনক্রিজ হবে আর কি। সেই জন্যই দেখা যাচ্ছে কি যে ইনজেকশন মোল্ডিং অনেক সময় এরকম একটা এক্সট্রা ম্যানিফোল্ড দিয়ে দেওয়া হচ্ছে, যেটা কি করছে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করছে। আর তোমরা যেটা জানো ইনজেকশন মোল্ডিং এর সেটআপটা সেটা কিন্তু একদম ডান দিকে আছে, তারপরে কিন্তু মানে নজল থেকে পাস হয়ে গেল, তারপরে ম্যানিফোল্ডটা দিল। ও স্যার নজল নজল আবার এখানে আসছে, এখানে কি নজল নজল কি তাহলে এখানে কি দরকার ছিল? এখানে তো নজল পরেও দেখাচ্ছে, আগে কি নজল দরকার ছিল? এখানে সেটআপে দেখা যাচ্ছে যে নজলটা পরে আবার দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তাহলে কি আগে কি ইনজেকশন মোল্ডিং এর যে নরমাল যে নজল থাকে সেই নজল কি এখানে দরকার ছিল? না না দিলেও হতো। এখানে ম্যানিফোল্ড আর ইনজেকশন ব্যারেলের মাঝখানে সরাসরি নজলের দরকার ছিল না, কিন্তু একটা কানেক্টর সেটআপের তো দরকার ছিল। কোনটা কথা বলছে, পরের নজলটা না আগের নজলটা? মানে স্যার ইনজেকশন ব্যারেল আর ম্যানিফোল্ড এ দুটোর মাঝখানে যে তার মাঝখানে একটা কানেকশনটা দরকার আছে। ছিল। হ্যাঁ তাহলে সেখানেও দরকার আছে, এখানে পরেও পরেও দেওয়া যেতে পারে, আবার এখানে আগেও দিয়েছে। আগে তো যেটা এমনি ইনজেকশন মোল্ডিং এর একটা নজল থাকি আর কি, সেটা ছাড়া এখানে আরেকটা এক্সট্রা নজল দিয়েছে। আর তোমাদের যদি ডিজাইন করতে বলা হয়, ডিজাইন কিন্তু থাকতে পারে তোমাদের পরীক্ষায়, তো সেক্ষেত্রে তোমাকে কোথায় কি নজল আছে কোথায় কি আছে এগুলো সব একটু ডিটেল বলতে হবে আর কি। তোমাদের পরীক্ষা কিন্তু ডিজাইন টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে তোমাদের যে আমি প্রথমে আগের ক্লাসে যেগুলো বলেছিলাম যে কি ধরনের মোড, কি ধরনের নজেল, কি ধরনের গেট, এগুলো সব একটু ডিটেল বলবো আর কি, যদি ডিজাইন প্রশ্ন থাকে, ডিজাইনের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে। স্যার আপনি যে আমাদের অ্যাসাইনমেন্টে যে ডিজাইনের প্রবলেম দিয়েছেন সেখানে কি স্যার আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ করে ম্যাথমেটিক্যাল ডিজাইন ট্রান্সফার ডিসক্রাইব দরকার করতে না, হবে? না ম্যাথমেটিক্যাল ট্রান্স করে কিছু আনতে হবে না, জাস্ট তুমি সিস্টেমটা বর্ণনা করবে। অনলি ডেসক্রিপশন? ওকে হ্যাঁ স্যার। তোমার তুমি যে বললাম সবকিছু বলবা, যে তোমার তোমার যে ধরনের পলিমার প্রোডাক্ট তোমার কাছে চাওয়া হয়েছে সেই ধরনের, সেই জন্য কি ধরনের নজল নজল থাকলে নজল থাকা দরকার আছে কিনা, কি ধরনের গেট থাকলে গেট কি ধরনের হবে, তারপরে মনে করো যে মোলটা কি ধরনের হবে, এগুলো সম্পর্কে একটু বলবো আর কি।
সবার প্রোডাক্ট কিন্তু এক না, একজনের প্রোডাক্ট একরকম আর কি, সেই হিসাবে বলতে হবে যে কোনটা ইউজ হবে আর কি। এখানে কিন্তু এক্সট্রুডারও হতে পারে, ইনজেকশন মোল্ডিং হতে পারে। কেন স্যার ইনজেকশন মোল্ডের ব্যারেলের জায়গায় তো এক্সট্রুডারও হতে পারতো, সেক্ষেত্রে স্যার প্রবলেম হওয়ার কথা ছিল না, তাই না স্যার? হ্যাঁ তাই তো বললাম, তুমি তুমি দুটোর মধ্যে যেটা ভালো মনে করো। আচ্ছা আরেকটা একটু কথা বলি, যে এক্সট্রুডারে জেনারেটলি যেগুলো একটু কমন শেপ বা খুব ইজি কমপ্লেক্স, খুব একটু কমপ্লেক্স শেপ হয়ে গেলে কিন্তু ইনজেকশন মোল্ডিং ইউজ করে। ইনজেকশন মোল্ডিং এর যে মোল্ডটা, সেই মোল্ডটা একটু একটু হলেও কমপ্লেক্স করা যায়, সেই তুলনায় এক্সট্রুডারের মোল্ডটা একটু ইজি হয়, মানে একটু ইজি মানে কি একটু কম কমপ্লেক্স হয়। এটা একটু খেয়াল রাখবা, একটু খেয়াল রাখতে হবে, যেগুলো একটু কমন শেপ সেগুলো হয়তো বা এক্সট্রুডার দিয়ে করা যায়, একটু কমপ্লেক্স শেপ হলেই সেগুলো তখন আর সবাই কি করে, তখন ইনজেকশন মোল্ডিং এ চলে আসে। কিন্তু স্যার ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রে তো স্যার একটা এক্সট্রুডার ব্যারেল সিস্টেম থাকে, তাহলে কি স্যার বলা যেতে পারে যে এখানেও আছে, কিন্তু মোল্ডটার কথা বলতেছি, যে মোল্ডটা একটু জেনারেলি মোল্ডটা একটু কমপ্লেক্স শেপের প্রোডাক্ট হলে ইনজেকশন মোল্ডিং ইউজ করে আর কি। ওকে স্যার। কিন্তু স্যার ইনজেকশন মোল্ডিং এর স্যার কন্টিনিউয়াস প্রোডাক্ট তৈরি করা ডিফিকাল্ট, কিন্তু এক্সট্রুশনে তো আবার কন্টিনিউয়াস প্রোডাক্ট তৈরি করা এটা ইজি। আছে, সেটা আমি কিন্তু সেটা আমি এই জিনিসটা দিতে পারছি না, কিন্তু এটা আমি যেটুকু জানি যে একটু কমপ্লেক্স শেপ হলে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে তোমার ইনজেকশন মোল্ডিং ইউজ করা হচ্ছে, একটু কমপ্লেক্স শেপে দিয়ে গেলেই আর কি। এরপরেরটা হচ্ছে রিয়াকশন ইনজেকশন মোল্ডিং। এখানে রিয়াকশন করছে, তাহলে কি রিয়াকশন করবে বলতে পারবা? পলিমারাইজেশন। হ্যাঁ, তাহলে এখানে যেটা হচ্ছে যে পলিমারাইজেশনটাও একই একই সিস্টেমের মধ্যে, সেটআপের মধ্যে পলিমারাইজেশন হচ্ছে এবং সেই পলিমারটাকে এরপরে প্রসেস করছে। এখানে সেটাই দেখানো হচ্ছে। ইনজেকশন মোল্ডিংটা এখানে আছে, খুব বেশি দেখানো হয়নি। দেখানো হচ্ছে যে দুইটা দুইটা মার আসতেছে, দুইটা মার এসে রিয়াকশন করছে, পলিমারাইজেশন হচ্ছে, পলিমারটা তৈরি হচ্ছে, সেই পলিমারটাকেই পরে প্রসেস করা হচ্ছে। যেহেতু এখানে একই সাথে কি পলিমার প্রসেসিং হচ্ছে আবার পলিমারাইজেশন হচ্ছে, এর জন্য নাম দিয়েছে হচ্ছে রিয়াকশন ইনজেকশন মোল্ডিং। ইনজেকশন মোল্ডিং এর মধ্যে কি কি আছে না আছে এগুলো এখানে দেখাচ্ছে না। এগুলো প্রোডাক্ট মানে যে ধরনের প্রোডাক্ট দরকার হবে সেই ধরনের সেটআপ ইউজ করা যাবে আর কি। মেন যেটা পার্থক্য সেটা হচ্ছে যে এখানে পলিমারাইজেশন একই সেটআপের মধ্যে পলিমারাইজেশন হচ্ছে এবং পলিমার প্রসেসিং হচ্ছে। তো অবশ্যই কি একটু কস্ট, মেশিন একটু একটু জটিল হবে এবং কি খরচও বাড়বে, কিন্তু একই সেটআপে দুই জিনিসটা হচ্ছে দেখি এটা অনেক সময় অনেক জায়গাতে এখন এই ধরনের সেটআপ ইউজ করছে। এরপরেরটা দেখো ইনজেকশন ব্লো মোল্ডিং। এটা আমি একটা এক্সট্রুশন ব্লো মোল্ডিং বলছিলাম, সেরকমই কোনো কিছু আমি আর বলার দরকার নাই, যে এই জিনিসটা তোমার ইনজেকশন যেমন এক্সট্রুশন ব্লো মোল্ডিং বলছি একই জিনিস, শুধু এক্সট্রুডারের জায়গায় ইনজেকশন মোল্ডিং ইউজ করছে। বুঝতে পারছো? এটা যদি হলো প্রোডাক্ট তৈরি করতে চাও তাহলে ইনজেকশন ব্লো মোল্ডিং ইউজ করতে পারবা। এই তার ক্ষেত্রে মানে স্যার এখন জাস্ট প্রিফর্মটাই জাস্ট ইনজেকশন মোল্ডেড হচ্ছিল, আর আগে প্রিফর্মটা ছিল এক্সট্রুডেড। হ্যাঁ একই, তাছাড়া সেটআপটা এরপরে যে এয়ার বাবল এয়ার পাস করবে এগুলা কিন্তু একই। এখানেও কিন্তু ওখানে যেমন স্ট্রেচিং ছিল, এখানে কিন্তু দেখেন দেখানো হয়নি, কিন্তু এখানেও কিন্তু স্ট্রেচ বা মোল্ডিং ইউজ করা গেলেও চাইলে যাওয়া যেতে পারে আর কি। এক্সট্রুডার যেমন দেখানো হয়েছিল যে কি একটা দেখাচ্ছিলাম যে স্ট্রেচ এক্সট্রুশন ব্লো মোল্ডিং, এখানেও ওরকম স্ট্রেচ করার সুযোগ কিন্তু এখানেও আছে। দেখো আসলে তাই কিন্তু করা হয়েছে, এখানে দেখো এইটুকু ছিল, এরপরে কি লম্বা হয়ে গেছে, তার মানে অবশ্যই এখানেও কি স্ট্রেচ করা হয়েছে। এরপরে আরেকটু আছে যে ইনজেকশন মোল্ডিং অফ থার্মোসেট ম্যাটেরিয়াল। তো থার্মোপ্লাস্টিকও ইনজেকশন মোল্ডিং এ করা যায়, প্রসেস করা যায়, থার্মোসেটও করা যায়। তো আগে অরিজিনালি প্রথম যখন তৈরি হয়েছিল তখন থার্মোপ্লাস্টিকই করতো, কিন্তু পরে দেখা গেল কি থার্মোসেটে করা শুরু হয়েছে ইনজেকশন মোল্ডিং এর মাধ্যমে। তো যদি তুমি থার্মোসেট করতে চাও তাহলে কি একই ধরনের সেটআপ হবে না কি মনে হয় বলো? এই কোনো পার্থক্য হবে সেটআপের? জি স্যার, বেশ পার্থক্য হবে, কেননা থার্মোসেট তো একবার সেট হয়ে গেলে আর এটাকে গলাতে পারবো না, ফলে হ্যাঁ বলতে এটাতে পারবো না। তাহলে 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 বলো, তাহলে ব্যারেল সেটআপের মধ্যে কি কি থাকে? ব্যারেলের উপরে কি থাকে? হিটার থাকে। ওখানে এক্সট্রুডারে হিটার আর ইনজেকশন মোল্ডিং এর হিটারে কি কোনো পার্থক্য হবে টেম্পারেচারের? থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে হিটারের কাজ হবে হবে প্লাস্টিক ম্যাটেরিয়ালটাকে প্লাস্টিসাইজ করা, আর থার্মোসেটের ক্ষেত্রে এটা অলরেডি লিকুইড অবস্থাতে আছে, কি হিট করতে গেলে বরং পুরো পলিমারাইজ হয়ে এটা কনজিল্ড হয়ে যাবে। ফলে তাহলে 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 থার্মোসেটের হিটারটাকে খুব বেশি হিট আপ করতে মোটেও দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে টেম্পারেচারটা যে একটু কম রাখার চেষ্টা করতে হবে আর কি। জি। আচ্ছা, ব্যারেলটা তারপরে যে স্ক্রুগুলো ইউজ করবে সেগুলোর প্রপার্টি কি একই হবে নাকি একটু চেঞ্জ হতে পারে থার্মোসেটে থার্মোপ্লাস্টিকে? স্ক্রু গুলো এমন হতে হবে যাতে যাতে কোনো অবস্থাতেই থার্মোসেট গুলো কোনো একটা জায়গায় স্ট্যাগন্যান্ট পয়েন্ট সৃষ্টি করে আবার আবার পলিমারাইজ বা কনজিল্ড হয়ে ব্লক করে দেয়, ফলে পুরো ডিজাইনটা অনেকটা স্ট্রিমলাইন্ড হবে এবং অনেকটা ইউনিফর্ম হবে।
হ্যাঁ, তাহলে তাহলে এখানে কি ভালভ ইউজ করা, এই নজেল ইউজ করার দরকার আছে? এখানে স্যার নজলের কথা বলতে পারবো না, কিন্তু কিন্তু ভালভ ইউজ করার খুব একটা দরকার পড়বে না। আর যদি নজল যদি ইউজ করতে হয় তবে সেটাকে খুবই স্ট্রিমলাইন্ড রাখতে হবে যাতে কোনো ওপেন নজেল মোমেন্টারি ওপেন ট্র্যাপিং না নজেল ইউজ হয়। করতে হবে, ওপেন নজেল ইউজ করতে হবে আর কি। সেখানে কোনো তাহলে অন্য অন্য যে নজেল গুলো বলছিলাম সেগুলো কোনো সুযোগ নাই আর কি। আচ্ছা, ইয়ের প্রপার্টি কেমন হবে তোমার, যে ব্যারেল বা যে তোমার স্ক্রু গুলো সেগুলা কি একটু হার্ড হতে হবে দেখি, কি হবে? জেনারেলি থার্মোসেটটা হার্ড না থার্মোপ্লাস্টিকটা হার্ড, পলিমার? থার্মোসেটটা হার্ড, কারণ থার্মোপ্লাস্টিকের মলিকিউল গুলো একটা একটার সাথে সাথে টু টু বা থ্রি ডাইমেনশনালি জোড়া থাকে না, কিন্তু থার্মোস কিন্তু থার্মোসেট গুলোতে টু বা থ্রি ডাইমেনশনালি যুক্ত থাকে, ফলে ফলে থার্মোসেটটা একটু হার্ড হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে কি থার্মোসেট প্রসেস করতে হলে যে ব্যারেলটা আমি ইউজ করতে হবে সেটার হার্ডনেস বা স্ট্রেংথ একটু বেশি হতে হবে আর কি থার্মোপ্লাস্টিক থেকে। জি স্যার। আচ্ছা, এরপরে মোল্ডের কথা বলো, মোল্ড কেমন হবে? মোল্ড, ইয়ের মোল্ড, থার্মোসেটের মোল্ড কেমন হওয়া হওয়া দরকার, আর থার্মোপ্লাস্টিকের মোল্ড কেমন হওয়া দরকার? থার্মোপ্লাস্টিকের মোল্ডের দরকার হবে যে লিকুইফাইড প্লাস্টিকটাকে জমিয়ে শক্ত করা, সুতরাং থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে মোল্ডটা হতে হবে কুলিং। হ্যাঁ, আর ঠান্ডা ঠান্ডা। থার্মোসেটের ক্ষেত্রে টার্গেট থাকবে যে প্লাস্টিকটাকে তাড়াতাড়ি পলিমারাইজ করে ফেলা, কিউরিং করা, সুতরাং থার্মোসেটের ক্ষেত্রে মোল্ডটা থাকবে হিটিং। হ্যাঁ, এই আর কি, এটি মেন পার্থক্য। সে তো আমি বলতেছি না, সে তো যে কোনো কিছু হতে পারে। তাহলে থার্মোসেটের মোলটা হতে হবে হট, আর থার্মোপ্লাস্টিকের মোলটা হতে হবে সফট, এই সব কি কুল, মানে কোল্ড আর কি। চার কি কোনো পার্থক্য আছে? তুমি যে মনে করো যে স্পিডে যে এটা স্কুটার স্পিড কেমন হবে, এটা সামনে পিছন দিকে আসবে ইঞ্জেকশন মোল্ডিং এর ক্ষেত্রে। আবার সে কি নিজের অ্যাক্সেসে আবার ঘুরছে, টর্কও আছে, তাহলে কোনটার ক্ষেত্রে টর্ক কম হবে বেশি হবে, কোনটার কি হবে? টর্ক মানে বলছে যে তোমাকে তো স্কুটার তো ঘুরতে থাকবে, জি নিজের জি। অ্যাক্সেসে ঘুরবে, তাহলে এই টর্কটা কোনটার জন্য বেশি হওয়া দরকার? এটা স্যার সরাসরি বলা মুশকিল, কিন্তু এটা মোটামুটি অনুমান করা যায়, যেহেতু থার্মোসেটটা খুব স্লোলি হলেও ধীরে ধীরে পলিমারাইজ করতে থাকবে এবং তার এই নেটওয়ার্ক থাকবে থ্রি ডাইমেনশনাল। অন্য অন্য ক্ষেত্রে আমরা থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে দেখি সেটা ওয়ান ডাইমেনশনালি কানেক্টেড, সুতরাং এই ইন্টারমলিকুলার কানেকশন এবং অ্যাট্রাকশন থার্মোসেটের যে রেজিন এটার মধ্যেই যথেষ্ট স্ট্রং হবে, সুতরাং সেই অনুযায়ী এটার ভিসকাস ড্র্যাগও বেশি হবে, ফলে গড়াবার জন্য টর্ক টর্ক থার্মোসেটে একটু বেশি হওয়া উচিত। বেশি দরকার আছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, আর প্রেসারটা কোনটা বেশি দিলে ভালো হয়? ইনজেকশন প্রেসার তাহলে কোনটা বেশি হবে, কোনটার জন্য বেশি দরকার? যেহেতু কি বলো, আগের কথাই আর কি, যেহেতু কি থার্মোসেটের ভিসকোসিটি বেশি, অবশ্যই কি ইনজেকশন থার্মোসেটের। প্রেসারটা থার্মোসেটের ক্ষেত্রে একটু বেশি হলেই ভালো হয়। জি। কাজে এই দুটা এই পার্থক্যগুলো, তাছাড়া সিস্টেমটা কিন্তু সেটআপ কিন্তু হয়তো বা একই হবে, কিন্তু এই পার্থক্যগুলো থাকবে আর কি, থার্মোসেট প্রসেস করতে হলে থার্মোপ্লাস্টিক প্রসেস করতে হলে। তাহলে বলে এই পর্যন্ত কোনো প্রশ্ন করবা কিনা কেউ? আচ্ছা, আমি বলছিলাম মনে হয় এই পর্যন্তই বলবো, আমি একটু বলতে পারি, কিন্তু তোমরা কি এরপরে কি দেখে আসছো কেউ? মানে আমি বলছিলাম এই পর্যন্তই বলবো, এরপরে থার্মোফর্মিং আছে, এটা কি আমি আজকে থার্মোফর্মিক্সের খুব একটা দেখে আসিনি, কিন্তু এরপরে যে ইকুয়েশন গুলো রয়েছে সেই ইকুয়েশন ইকুয়েশন গুলো না, একটু। ইকুয়েশন গুলো পড়তে হবে না, আমি শুধু বললাম না, শুধু তুমি মানে ইয়েটা সিস্টেমটা কিভাবে কাজ করে, কোনটা কি ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, এগুলো জানলেই হবে। আচ্ছা, আমি কি থার্মোফর্মিং কি আজকে বলবো না? আমি ইচ্ছে করলে আমি 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 পড়া আছে, কিন্তু তোমাদের আমি পড়তে বলিনি আর কি। থার্মোফর্মিক্স স্যার আমি আগে পড়ে রাখিনি, অন্যদের কথা বলতে পারবো না, অন্যরা কি পড়েছে। ঠিক আছে, আমি আজকে আর বলতেছি না, তাহলে আমি এই কালকে শুরু করবো এখান থেকে। থার্মোফর্মিং আছে, খুব বেশি কিছু নাই, থার্মোফর্মিং আছে, এরপরে দেখো আমি বলি আহ এটা থার্মোফর্মিং এর মধ্যেই পড়ছে। কালকে একটু দেখে আসবা, থার্মোফর্মিংটা দেখবা, এগুলো দেখে সিচুয়েশন দরকার নাই। ক্যালেন্ডারিং আছে, রোটেশনাল মোল্ডিং আছে, কালকের জন্য আর কি। তারপরে দেখো কম্প্রেশন মোল্ডিং আছে, এগুলো একটু কালকে দেখে আসবা, এই 4-5টা। স্যার কোন পর্যন্ত আমরা পড়ে আসবো? এই যে তার ট্রান্সফার মোল্ডিং এ পর্যন্ত 4.8 পর্যন্ত, শুধু 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 তোমার ওকে, ফোর ইয়েগুলো পয়েন্ট প্রসেস এইট গুলো, হ্যাঁ শুধু প্রসেস গুলা, মানে ইকুয়েশন দরকার নেই। 4.9 তো এটা কম্পোজিট, তো এটা কম্পোজিট যখন পড়াবো তখন বলবো আর কি। 4.8 পর্যন্ত পড়বা। কত পেজ? পেজ হচ্ছে, পেজ নাম্বার কত, 327। ওকে স্যার।
অ্যাসাইনমেন্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকলে বলো। তোমরা কি সবাই কি করে ফেলছো, মানে এর মধ্যে কি করা, কি অবস্থা তোমাদের, লেখা শেষ হয়ে গেছে সবার? আমার গ্রুপে আমি যতটুকু পারি করেছি, তারপর অন্যরা দেখি অন্যরা কন্ট্রিবিউট করুক। আসলে এটা এখন তোমার, হ্যাঁ এটা তোমাদের তোমাদের গ্রুপের ব্যাপার, মানে তোমারটা বলতে যাচ্ছি না, মানে শুরু করছো কিনা সবাই? জি স্যার, স্টার্ট করেছি। আচ্ছা দেখো, এটা দেখো দেখো এখানে এই টপিক গুলা করবা, যার যার রোল নাম্বার পাশে টপিক গুলো আছে এগুলো এই সম্পর্কে লিখবা আর কি। আর এই আর একটা টেবিল দেওয়া হয়েছে, এটা কি একটু বুঝতে পারছো সবাই পরের পেজেরটা? কন্ট্রিবিউশন পার্সেন্টেজ ঠিক মানে এটা হচ্ছে বুঝতে তোমার পারছি। তোমরা তো প্রথমে চিন্তা করবে তারা যে তুমি কি জিনিস লিখবা, কি ধরনের কি হবে, এইখানে কার কন্ট্রিবিউশন কত, তোমরা যদি 5 জন থেকে থাকো তার মধ্যে কার কন্ট্রিবিউশন কত এটা একটু লিখবা আর কি। মানে ধরো প্রথম জন কতটুকু চিন্তা করলা, পরেরজন কতটুকু চিন্তা করছো, এরকম আর কি। আর দেখো এখানে সবার সিগনেচার দিতে হবে, তার মানে কি, মানে তোমরা সবাই মিলে এই জিনিসটা করছো, এটা একটু সিওরিটি। সিগনেচার দেওয়া মানে কি তোমরা সবাই এগ্রি করছো এখানে যে যে পয়েন্ট গুলো বসানো হয়েছে সেগুলোর উপরে আর কি। তার মানে স্যার আমাদের অ্যাসাইনমেন্টও লিখতে হবে, আবার পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনও দিতে হবে, হ্যাঁ মানে দুটো প্রেজেন্টেশনটা কাজ। দিবা, প্রেজেন্টেশন দিবা, হ্যাঁ প্রেজেন্টেশন দিতে হবে, এটা যে তোমরা যখন দিবা দিবা আর কি। এরপরে জমা দেওয়ার পর যদি তোমাদের সুবিধা মতো একদিন দিবা, খুব বেশি কিছু হবে না, জাস্ট ছোট্ট একটু প্রেজেন্টেশন, খুব বেশি হলে 1 মিনিট স্যার করে, 5 জনের 5 মিনিট। 1 মিনিট করে। আচ্ছা 2 মিনিট করে দিলা, 2 মিনিট করে দিলা, 5 জনের 10 মিনিট, এর বেশি না আর কি, খুবই অল্প, জাস্ট মেন জিনিসগুলো বলবা, তো খুব বেশি কিছু বলার তো দরকার নাই। প্রতিজন 2 মিনিট নাকি প্রতি গ্রুপের 2? প্রতিজন 2 মিনিট, তাহলে 10 আমি তো বলছিলাম 1 মিনিট করে, ধরো 5 মিনিট বললেই তো আমার মনে হয় হয়ে যাবে, এর থেকে বেশি কি দরকার আছে? ও স্যার, তাহলে স্যার প্রতিজন 1 মিনিট করেই বলুন। সেটাই, তাহলে প্রতিজন 1 মিনিট করে, 5 জন 5 মিনিট বলবা, খুব বেশি বড় প্রেজেন্টেশন করবা না, খুবই মানে মোটামুটি একটু ছোটই। এই জিনিসগুলো কি বুঝতেছো? ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে তোমরা প্রথমে অ্যাসাইনমেন্ট তো লিখবা, তার আগে তোমাদের তো চিন্তা করতে হবে যে মানে কি কি জিনিস লিখবা, মানে কি ধরনের হবে সেগুলা, সেখানে কার কন্ট্রিবিউশন কত, এগুলা লিখবা। অ্যাসাইনমেন্ট রাইটিং মানে তো বুঝতে পারছো, তুমি অ্যাসাইনমেন্ট যখন লিখবা কে কতটুকু লিখলা, কার কন্ট্রিবিউশন কত, সেই হিসাবে এখানে পার্সেন্টেজ গুলো বসাবো আর কি। আর পাওয়ার প্রেজেন্টেশনের সময় প্রেজেন্টেশন বানানোর সময় কার কন্ট্রিবিউশন কতটুকু সেটা এখানে জাস্ট পার্সেন্টেজ গুলো লিখবা, 5 জনের মধ্যে কত কত আর কি। পার্সেন্টেজ গুলো স্যার রাফ রাফ হবে, আমরা তো একদম রিগোরাসলি করব না, যেমন হ্যাঁ, ধরুন তা যে। তো করবা না, মোটামুটি লিখবা আর কি, 20 20 20 25, সবাই যদি 20 সমান সমান হয় তাহলে 20 করে লিখে দেবা, 5টা 20 100 হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, এরপর সবাই বিজনেস সাইনটা দিয়ে দিবা, কারণ তাহলে আমি জানতে পারবো যে তোমরা সবাই এখানে এগ্রি করেছো, গ্রুপে যারা যারা আছো। যেটা আজকে ছিল আমি মানে 29 তারিখ পর্যন্ত করছি, 29 তারিখের মধ্যে দিয়ে দিও সবাই আর কি। আচ্ছা, একটা জিনিস একটু বলি, আমাদেরকে একটু জাস্ট গাইড দেওয়া হয়েছে যে তোমাদের তোমাদের তো অ্যাসাইনমেন্ট, তোমাদের ক্লাস টেস্ট তো এই সপ্তাহে হবে না, নেক্সট উইক থেকে ক্লাস টেস্ট কুইজ এগুলো শুরু হবে আর কি। তো তোমরা একটু যেটা করবা যে তোমাদের যেই কোর্স গুলো আছে সাথে সাথে যোগাযোগ করে নিবা, যাতে কোনোদিন যেন বা কোনো উইকে যেন তোমাদের ওভারলোড না হয় আর কি। স্বাগতটা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আমাদের পলিমার কোর্সে তো স্যার এটা একটা সিটি, তাহলে আগে একটা সিটি হয়েছে, তাহলে হ্যাঁ স্যার এটা আমাদের দুটো সিটি বাকি থাকে। এখন, হ্যাঁ আমি একটু পড়াইতে হবে তো, এটা তো এরপর কম্পোজিট থেকে হবে, আমি কম্পোজিট পড়ানো শুরু করি। আচ্ছা শিওর স্যার। মানে তোমাদের তো পলিমারে দুইটা হয়ে যাচ্ছে, একটা অ্যাসাইনমেন্ট একটা হচ্ছে সিটি, পলিমারে তো হয়ে গেল দুইটা। আর আমি একটা 5 নাম্বারটা আমি নিতে পারি, সেটা পরে দেখা যাবে, আগে 4টা দিয়ে দিবা, তারপরে 5 নাম্বার যদি দিতে চাও সেটা সময় থাকলে পরে আর কি। আচ্ছা ওই জন্য স্যার একটু তারা করতেছিলাম যাতে হচ্ছে একটা হলে। আমি তাড়াতাড়ি নিতে চাই, তোমরা যখন দিবা আমি কিন্তু তাড়াতাড়ি সবসময় চেষ্টা করি যে তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে তোমাদের লোড কম থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা আগের থেকে সাথে সাথে কথা বলে নিও, তোমাদের যেন কোনো সময় যেন ওভারলোড না হয় আর কি। তুমি দেখো যে একদিনে ধরে সিটি পড়ে গেল বা এরকম যেন না হয় আর কি। জি স্যার। আর স্যার মানে টার্ম ফাইনালের ব্যাপারে কি স্যার কোনো ডিসিশন হয়েছে? টার্ম ফাইনাল ব্যাপারে এখনো হয়নি, এটা আরেকটা মিটিং এ আসবে আমাদের। আসলে লাস্ট মিটিংটা ছিল সেটা হচ্ছে তোমার জাস্ট আমরা যে ক্লাস শুরু করছি এই বিষয়ে ছিল আর কি। আর এখন তো আসলে কি খুব মুশকিল হয়ে গেছে, মানে কি যে পরিস্থিতি হবে এটা থেকে বলতে পারছে না। আমাদের তো প্রথমে তো টার্গেট ছিল কি তোমরা ক্লাস অনলাইনে করবা, যখনই পরিস্থিতি ভালো হবে হলে চলে আসবা, পরীক্ষাগুলো হয়তো বা ইন পার্সন দিবা, এরকম সবাই চিন্তা করেছিল আর কি। জি স্যার। তো এখন তো আসলে বোঝা যাচ্ছে না, তাই না? তোমাদের পরিস্থিতি কোন দিকে যাবে সামনে এটা তো কারো আইডিয়া নেই। সেক্ষেত্রে এবারও কি হবে এগুলো কিন্তু এখনো শিওর এখনো ডিসাইড হয়নি যে আমরা কি করবো বা বুয়েট কি করবে আর কি। আর স্যার সেশনাল ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি? সেশনালে কি সেশনাল ব্যাপারে কি স্যার কোনো সিদ্ধান্ত হয়েছে মানে কি আমাদের? কি সিদ্ধান্ত যাচ্ছে? মানে স্যার আমরা কি অনলাইনে সেশনাল করব নাকি সেশনাল আমরা এখন তো শেষের জন্য অনলাইনে করতে থাকবে, এখন তো অনলাইনে করতে থাকবে, তুমি যদি এখানে না আসো তাহলে কিভাবে অফলাইন, তাহলে তো হচ্ছেই না, তোমার এখন পর্যন্ত তোমরা আসো নাই, তো যে কদিন না আসতেছো অনলাইনে চলবে আর কি। ওকে স্যার।
এখন তো উপায় নেই, তোমাদেরকে মনে করো শুধু তোমরা না, যে কোনো কেউ সবাইকে বসিয়ে থেকে তো লাভ হচ্ছে, তার থেকে তো ক্লাসগুলো হয়ে যাচ্ছে একদিকে ভালো আর কি। ইয়েস স্যার। তো তাহলে ইয়েটা বন্ধ করে দাও, রেকর্ড বন্ধ করে দাও স্বাগত। জি স্যার, আমি বন্ধ করে দিয়েছি অনেক আগেই। রোল কল করছি। রোল 1 ইয়েস স্যার। 2 Present, sir. 3 Present, sir. 4 Present, sir. 5 রোল 5 কি নাই? 6 Present, sir. 8 রোল 8 রোল 9 Sir, roll 8 Yes, sir. Roll 9. present. রোল 10 ইয়েস স্যার, রোল 10। 11 প্রেজেন্ট স্যার, রোল 11। 12 Yes, sir. 13 Present, sir. 15 ইয়েস স্যার। 16 Yes, sir. 17 Yes, sir. 18 ইয়েস স্যার। 19 Yes, sir. 20 roll 20 নাই? 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 Yes, sir. 27 Yes, sir. 28 29 roll 29 কি আছো? Yes, sir. Asi, sir. 30 roll 30 31 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 Yes, sir. 36 Yes, sir. 37 Yes, sir. 38 Present, sir. 39 Yes, sir. 40 49 মনে হয় 40 আছো? 41 Yes, sir. 42 Yes, sir. 44 Sir, roll 40, sir. roll 40 42 42 আছো মনে হয়? Sir, 42 present. 44 Sir, 42 Asi, sir. হ্যাঁ ঠিক আছে 44 44, sir. 45 Yes, sir. 45. 46 Yes, sir. Sir, 46. 47 Present, sir. 47. 48 Yes, sir. 49 Yes, sir. 50 roll 50 13 batch 20 13 batch 20 Sir, roll 5 present. Sir, roll 20 present. Sir, roll 40 present. 13 batch roll 20 কি আছো? 13 batch 20 13 batch 29 12 batch 19 Yes, sir. আর কি কেউ আছো যাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়েছি বা আগে বলো নাই? Roll roll 20, 9. sir. Second batch roll roll 5. 20 দিয়েছি, roll 25 দিয়েছি, Sir, roll Roll 5 9. দিয়েছেন? 5 দিয়েছি, 5 দিয়েছি, 20 ও Thank দিয়েছি, you, sir. 29 তো দিয়েছি, 40 দিয়েছি, Sir, roll 40, sir. হ্যাঁ, 40. দিয়েছি, roll 40 দিয়েছি। ঠিক আছে তাহলে কালকে কে কে অ্যাবসেন্ট একটু বললে ভালো হতো। কে কে অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট হচ্ছে রোল 30 স্যার 30 তো আছে দেখা যাচ্ছে। স্যার আছি আমি। ও তাকে তো বলো নাই, তাহলে অ্যাবসেন্ট তো কেউ দেখতেছি না। অ্যাবসেন্ট হচ্ছে 16 রোল 50 অ্যাবসেন্ট, 50 কি আছো? 16 বাজে 50 নাই, 13 বাজে 20 29 এর অ্যাবসেন্ট। ঠিক আছে তাহলে কালকে দেখা হবে তোমাদের সাথে সকালে। থ্যাংক ইউ, লগ আউট করছি আমি, ভালো থাকো।